আসসালামু আলাইকুম। আপনারা এতদিন শুনছিলেন রূপালী মাকড়সা। আজ পড়ব রূপালী মাকড়সার চতুর্থ পর্ব। চোখ বন্ধ করে পড়ে আছে রবিন। কানে আসছে কিশোর আর মরিডোর কথা। ওই ঝিঝিটার মতোই জালে আটকে পড়লাম, বলল কিশোর। বাইরে করিডোরে লোক থাকবে কল্পনাও করিনি। উত্তেজনার বশে হয়তো জোরেই কথা বলে ফেলেছিলাম। কানে গিয়েছিল বেটাদের, কিংবা কোনো ফাঁকফোকর দিয়ে আলো দেখে থাকতে পারে। আমিও কল্পনা করিনি। বিষণ্ণ কণ্ঠ মরিডোর। তাহলে ওই করিডোরে আগেই একবার উকি দিয়ে যেতাম। যাক, মুসাকে নিয়ে ম্যারি অন্তত পালাতে পেরেছে। কিন্তু ওরা দুজনে কি করতে পারবে জানি না। হয়তো কিছুই না। বাবা আর মিনস্ট্রেল পার্টির লোকদের জানাতে পারবে বড়জোর আমরা ধরা পড়েছি। বাবা উদ্ধার করতে পারবে না আমাদের, তবে সময় মতো লুকিয়ে পড়তে পারবে। ডিউক রোজারের হাতে পড়ে কষ্ট ভোগ করতে হবে না। কিন্তু আমরা তিনজন পড়লাম বিপাকে। দিমিত্রিও, তিক্ত কিশোরের গলা। প্রিন্সকে সাহায্য করতে এসেছি, তা তো করতে পারিনি, উল্টে রোজারের পথ সাফ করে দিলাম। আমাদের কাম সারা। কাম সারা বাংলা শব্দ, মানে আমরা শেষ। মনে হয় রবিনের জ্ঞান ফিরেছে। ইস, বেচারা নথি। দুইবার লাগলো বাড়ি, দুইবারই মাথায়। কিছুক্ষণ পর চোখ মেলল রবিন। কাঠের চৌকিতে শুধু পাতলা চাদরের ওপর শুয়ে আছে চিত হয়ে। ঘরে ম্লান আলো। মোমবাতিটার দিকে চেয়ে চোখ মিটমিট করল সে। পাথরের দেয়াল ঘেঁষে পাতা রয়েছে চৌকি। মাথার উপরে পাথরের ছাদ। লোহার ভারী দরজার ওপর দিকে ছোট গোল একটা ফুটো, বাইরে থেকে ঘরের ভেতরটা দেখার জন্যে। সঙ্গীকে চোখ মেলতে দেখে কাছে এসে দাঁড়ালো কিশোর আর মরিডো। উঠে বসলো রবিন। এরপরে আর কখনো ভ্যারেনিয়ায় এলে মাথায় হেলমেট পরে আসবো। শুকনো হাসি হাসল সে। ভালোই আছেন মনে হচ্ছে, বলল মরিডো। একটা দুশ্চিন্তা গেল। রবিন, মনে করতে পারছো কিছু? জিজ্ঞেস করলো কিশোর। ভালো মতো ভেবে দেখো। নিশ্চয়ই। ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ঘরে ঢুকলো গার্ডেরা। এক বেটাকে আমার ওপর ছুঁড়ে ফেললেন মরিডো। ব্যাস, উপর হয়ে পড়ে খেলাম মাথার বাড়ি। তারপর আর কিছু মনে নেই। আমি জানতে চাইছি রূপালী মাকড়সার কথা। মনে পড়েছে কিছু? না। ধীরে ধীরে মাথা নাড়ল রবিন। হুম। অনেক সময় দ্বিতীয়বার মাথায় চোট লাগলে চলে যায় অ্যামনেশিয়া, ফিরে আসে স্মৃতি। আসেনি, বিষণ্ণ কণ্ঠে বলল রবিন। কয়েক মিনিট এখনো ফাঁকা। এটা বরং ভালোই হলো, বলে উঠল মরিডো। যতই চাপাচাপি করুক ডিউক রোজার, রূপালী মাকড়সার খোঁজ জানতে পারবে না। ঠিক এই সময় চাবির গোছার শব্দ হলো বাইরে। খুলে গেল ভারী দরজা। দুজন লোক, রয়্যাল গার্ডের ইউনিফর্ম পরা। বুটের গট গট শব্দ তুলে ভেতরে এসে ঢুকলো ওরা। হাতে শক্তিশালী বৈদ্যুতিক লণ্ঠন, উজ্জ্বল আলো। দুইজনেরই ডান হাতে ঝকঝকে খোলা তলোয়ার। এসো। ভারী মোটা একটা কণ্ঠস্বর। ডিউক রোজার অপেক্ষা করছেন। ওঠো, আমাদের মাঝখানে থাকবে। চালাকির চেষ্টা করলে বুঝবে মজা। তলোয়ার তুলে শাসালো সে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো তিন বন্দী। আগে রইল এক প্রহরী, পেছনে অন্যজন। নিয়ে চলল বন্দীদের। সরু অন্ধকার একটা করিডোরে বেরিয়ে এলো ওরা। বাতাসে ভাবসা গন্ধ। পায়ের তলায় পাথরের মেঝে কেমন ভেজা ভেজা। ঘেমে উঠছে যেন। সামনে পেছনে দুদিকেই অন্ধকার। ঢালু হয়ে উঠে গেছে করিডোর। একটা জায়গায় এসে থেমেছে সিঁড়ির গোড়ায়। কয়েক ধাপ সিঁড়ির পরেই আবার শুরু হয়েছে করিডোর। দুপাশে সারি সারি লোহার দরজা। নিশ্চয়ই কয়েদখানা। এই করিডোরের পরে আবার কয়েক ধাপ সিঁড়ি। ওপরে আরেকটা করিডোরের মাথায় দাঁড়িয়ে আছে দুজন প্রহরী।
প্রহরীদের মাঝখান দিয়ে করিডোরে উঠে এলো ওরা। এগোলো সামনে। একপাশের একটা দরজা খোলা। উজ্জ্বল আলো এসে পড়েছে করিডোরে। দরজার সামনে বন্দীদেরকে নিয়ে আসা হলো। একবার ভেতরে চেয়েই শিউরে উঠল কিশোর আর রবিন। এই ধরনের ঘর এর আগেও দেখেছে ওরা, ভয়াল ছায়াছবিতে। শত শত বছর আগেকার মধ্যযুগীয় পীড়ন ঘর। তবে এটা ছায়াছবি নয়, বাস্তব। পেছন থেকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয়া হলো ওদের। লম্বা একটা ঘর, বিচিত্র কুৎসিত সব জিনিসপত্র, নির্যাতনের যন্ত্র। একপাশে কুৎসিত একটা র্যাকে ঝুলছে এক হতভাগ্য। লোহার শেকলে বাঁধা কবজি, পায়ের সঙ্গে শেকল দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছে ভারী পাথর। লম্বা হয়ে গেছে লোকটা, মাঝখান থেকে দু টুকরো হয়ে ছিঁড়ে যাবে আরেকটু টান পড়লেই। পরনে একটা সুতোও নেই। হাড়ের ওপর কটুচকে জড়িয়ে আছে শুকনো চামড়া। আরেকদিকে বিশাল একটা গোল পাথর, গম ভাঙ্গার জাতার মতো দেখতে, তবে অনেক বড়। ওটার গায়ে টান টান করে আটকে দেয়া হয়েছে আরেকটা মানুষকে। এক এক করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙ্গা হয়েছে হাত পায়ের হাড়। আরও সব বিচিত্র যন্ত্রপাতি। বেশিরভাগেরই নাম জানা নেই কিশোর কিংবা রবিনের। পাথর, লোহা কিংবা কাঠের তৈরি। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা এক লোহার মেয়ে মানুষ। ওই জিনিস আগেও দেখেছে কিশোর, সিনেমায়। আয়রন মেইডেন বা লৌহ মানবী নাম। আসলে মেয়ে মানুষের আকৃতির একটা লম্বা বাক্স ওটা। একপাশে কবজা। টান দিয়ে বাক্সের ডালা খোলার মতোই খোলা যায়। ভেতরের দেয়ালে চোখা কাটা বসানো। বন্দীকে ধরে তার ভেতরে ঢুকিয়ে ধীরে ধীরে ডালা বন্ধ করা হয়। শরীরে ঢুকে যেতে থাকে অসংখ্য কাঁটা। কাঁটাগুলোর মাথায় আবার এক ধরনের ওষুধ মাখিয়ে রাখা হয়। রক্তের সঙ্গে মিশে গিয়ে যন্ত্রণা শত গুণে বাড়িয়ে তোলে বন্দির। টর্চার রুম, ফিসফিস করে বলল মরিরো। কাঁপছে গলা। এটা তৈরি হয়েছে সেই ব্ল্যাক প্রিন্স জনের আমলে। ভয়াবহ এক পিশাচ ছিল লোকটা। মধ্যযুগের সবচেয়ে অত্যাচারী 7-8 জন শাসকের একজন। ওর পরে এই ঘর আর কেউ ব্যবহার করেনি বলেই জানতাম, কিন্তু এখন তো দেখছি অন্যরকম। ডিউক রোজার গোপনে ঠিকই ব্যবহার করছে এটা। পেটের ভেতরে অদ্ভুত একটা শিরশিরা অনুভূতি হলো কিশোরের। একসঙ্গে ঢুকে পড়েছে যেন কয়েক ডজন প্রজাপতি। ডানা নাড়ছে। আর চোখে দেখল ফ্যাকাশে হয়ে গেছে রবিনের চেহারা। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। চুপ! ধমকে উঠল এক প্রহরী। ডিউক রোজার আসছেন। স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে গেছে দরজার দুপাশে 2 জন প্রহরী। বুটের খটার শব্দ তুলে স্যালুট করল। গটমট করে হেঁটে এসে ঘরে ঢুকলো ডিউক রোজার। পেছনে এলো ডিউক লোথার মরিস। বন্দীদের সামনে এসে দাঁড়ালো রোজার। কুৎসিত হাসি ফুটল ঠোঁটে। ইঁদুরের বাচ্চারা, ফাঁদে পড়লে শেষে। এইবার খোঁচানো হবে চোখার শিক দিয়ে। যত খুশি গলা ফাটিয়ে চেঁচিও, কোনো আপত্তি নেই। তারপর গড়গড় করে জবাব দিয়ে যাবে আমার প্রশ্নের। নইলে ধুলো ঝেড়ে একটা চেয়ার নিয়ে এসে পেতে দিল এক প্রহরী। বসে পড়ল তাতে রোজার। আরেকটা লম্বা বেঞ্চ এনে পেতে দেয়া হলো। তাতে রোজারের মুখোমুখি বসিয়ে দেয়া হলো 3 বন্দীকে। চেয়ারের হাতলে আঙ্গুল দিয়ে ধীরে ধীরে টোকা দিল রোজার। তারপর, মরিডো, তুমি আছো এর মধ্যে? বেশ, টের পাবে তোমার বাবা, পুরো পরিবার। তোমার কথা বাদই দিলাম। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে মরিডো। কোনো জবাব দিল না। তারপর, আমেরিকান বিচ্ছুরা, রোজারের গলায় কেমন খুশির আমেজ। ধরা তো পড়লে। একটা অবশ্য গেল পালিয়ে, তাতে কিছু যায় আসে না। এবার কিছু প্রশ্নের জবাব দেবে আমার? না না, তোমরা কেন এসেছো জানতে চাই না। সেটা ক্যামেরাগুলোই জানিয়ে দিয়েছে। ভ্যারিনিয়ার বিরুদ্ধে গুপ্তচরগিরি করতে এসেছো। মস্ত অপরাধ। তার চেয়ে বড় অপরাধ করেছো রূপালী মাকড়সা চুরি করে। সামনে ঝুঁকল। হঠাৎ
চেহারা থেকে চলে গেল খুশি খুশি ভাবটা। কোথায় ওটা? আমরা চুরি করিনি। কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করল কিশোর। কোন হারামজাদা চুরি করে আমাদের ঘরে রেখে এসেছিল? আলমারির ড্রয়ারে। ক্ষণিকের জন্য ধক করে জ্বলে উঠল রোজারের চোখের তারা। তারপরেই স্বাভাবিক হয়ে গেল আবার। বেশ বেশ, তাহলে স্বীকার করছো মাকড়সাটা ছিল তোমাদের ঘরে। এটাও এক ধরনের অপরাধ। যাকে, খুব নরম মনের মানুষ আমি। দুটো কিশোরকে মারধর করতে খুব মায়া হবে। মাকড়সাটা কোথায় আছে বলে দাও, ছেড়ে দেব তোমাদেরকে। কিশোরের দিকে তাকালো রবিন। দ্বিধা করছে গোয়েন্দা প্রধান। শেষে বলে ফেলল, আমরা জানি না। কোথায় আছে বলতে পারবো না। জেমস বন্ডের ছবি খুব বেশি দেখছো না? ভ্রুকুটি করল রোজার। মারের চোটে হেগেমুতে ফেলবে বেটা, তবু মুখ খুলবে না। রবিনের দিকে তাকালো। তোমার কি ধারণা বাচ্চা ইবলিশ? রূপালী মাকড়সা কোথায়? জানি না, মাথা নাড়ল রবিন। জানো না? গর্জে উঠল রোজার। দেখেছ, অথচ কোথায় আছে জানো না। কোথাও লুকিয়ে রেখেছো তোমরা। ফাঁকি দিতে চাইছো এখন। জানি না বললেই হলো। কোথায় রেখেছো? কাউকে দিয়েছো? জবাব দাও। জানি না, বলল কিশোর। সারা রাত চেঁচিয়ে যেতে পারবেন। জানি না, আর বেশি কিছু বলতে পারবো না আমরা। বাহ, চমৎকার। একেবারে জেমস বন্ডের বাচ্চা। চুপ হয়ে গেল হঠাৎ। ধীরে ধীরে আঙ্গুলের টোকা দিতে লাগলো চেয়ারের হাতলে। হঠাৎ বলল, তবে ঘাড় থেকে ভূত ছাড়িয়ে নিতে পারবো। গোয়ার তো তুমি, রোগ সেরে যাবে একেবারে। তোমরা তো বাচ্চা খোকা। কত বড় বড় শক্তিশালী মানুষ এসে ঢুকেছে এখানে। পাথরের মতো কঠিন। শেষে পানি হয়ে গেছে গলে। কোনটা দিয়ে শুরু করব? আয়রন মেইডেন? ঢোক গিলল কিশোর। চুপ করে রইল। বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, বলে উঠল মরিডো। ভ্যারিনিয়ার ইতিহাস জানা আছে আপনার ডিউক? সিংহাসন নিয়ে এর আগেও কারাকারি খাবলাখাবলি হয়েছে। কেউই টিকতে পারেনি। তাছাড়া ব্ল্যাক প্রিন্সের কথাও আপনার অজানা নয়। দেশের লোক খেপে গিয়ে টেনে টেনে ছিঁড়েছিল তাকে। ভুলে যাবেন না কথাটা। বড় বড় কথা না, দাঁত বের করে হাসল রোজার। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। আয়রন মেইডেন ব্যবহার করব না। আগেই বলেছি, মনটা খুব নরম আমার। লোকের কষ্ট সইতে পারি না। তবে কথা আমি আদায় করবই। প্রহরীর দিকে চেয়ে আঙ্গুলের ইশারা করল রোজার। জিপসি বুড়ো আলবার্তোকে নিয়ে এসো। জাদুকর আলবার্তো? উত্তেজিত হয়ে উঠেছে মরিডো। ও, ওকে। চুপ, ধমকে উঠল রোজার। দরজায় পদশব্দ হতেই মুখ ফিরিয়ে তাকালো কিশোর। রবিন আর মরিডোও তাকালো। বৃদ্ধ একজন লোক এসে ঢুকেছে ঘরে। দুদিক থেকে ধরে তাকে নিয়ে আসছে দুই প্রহরী। এককালে খুব লম্বা ছিল। বয়সের ভারে কুঁজো হয়ে গেছে এখন। হাতের লাঠিতে ভর দিয়ে ঠুক ঠুক করে এগিয়ে আসছে। উজ্জ্বল রঙের আলখেল্লা গায়ে, কানে সোনার আংটা। এক ছটাক মাংস আছে কিনা মুখে সন্দেহ। চামড়া কুঁচকে বসে গেছে হাড়ের গায়ে। বড় বড় দুটো নীল চোখ ধকধক করে জ্বলছে যেন। সব মিলিয়ে ঘুমের ঘোরে আটকে ওঠার মতো চেহারা। লাঠি ঠুকতে ঠুকতে এসে ডিউক রোজারের সামনে দাঁড়ালো বুড়ো। এই যে, এসে গেছে জিপসি বুড়ো। রোজারের কথার ধরনে মনে হলো আলবার্তোর মালিক মনে করে সে নিজেকে। কণ্ঠস্বরে নির্লজ্জ দাম্ভিকতা। তোমার জাদু ক্ষমতা কিছু দেখাও তো আলবার্তো। এই ছেলেগুলো কথা গোপন করতে চাইছে। বের করে আনো পেট থেকে। বুড়ো জিপসির কুৎসিত মুখে কঠিন হাসি ফুটল। আদেশ মানতে অভ্যস্ত নয় জিপসি আলবার্তো। দুপাশের দুই প্রহরীকে আশ্চর্য ক্ষিপ্রতায় ঠেলে সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। গুড নাইট ডিউক। স্পর্ধা বটে বুড়োর। মুখ কালো হয়ে গেল রোজারের। কোনো মতে দমন করে নিল রাগ। পকেট থেকে কয়েক টুকরো স্বর্ণ বের করল। ভুল বুঝো না জাদুকর, মোলায়েম গলায় বলল রোজার। এই যে নাও, তোমার সম্মানী সোনার টুকরো। ধীরে ধীরে ঘুরল আলবার্তো। শীর্ণ ঈগলের নখের মতো বাঁকানো আঙ্গুলে একটা একটা করে টুকরো তুলে নিয়ে ঢোলা আলখেল্লার পকেটে ভরল।
হ্যাঁ, আলবার্তোর সঙ্গে যারা ভদ্র ব্যবহার করে, বলল জাদুকর, তাদের সাহায্য করে সে। তো ডিউক, কি জানা দরকার? এই ইবলিশের বাচ্চাগুলো ভ্যারেনিয়ার রূপালী মাকড়সা লুকিয়ে রেখেছে, বলল রোজার। কিছুতেই বলতে চাইছে না। সহজেই জেনে নিতে পারি ওগুলো ব্যবহার করলে। নির্যাতনের যন্ত্রপাতিগুলো দেখালো, কিন্তু মনটা আমার খুবই নরম। ওসব করতে চায় না। তোমার প্রচণ্ড ক্ষমতা প্রয়োগ করলে কোনো যন্ত্রণা হবে না, ব্যথা পাবে না। অথচ মনের কথা সুরসুর করে বলে দেবে ওরা, সেগুলো শুনতে চাই আমি। ঠিক আছে, ফোকলা হাসি আসলো আলবার্তো। ঘুরে দাঁড়ালো তিন বন্দির দিকে। ঝোলা আলখেল্লার পকেট থেকে বের করলো একটা পেতলের কাপ আর চামড়ার একটা ছোট থলে। থলে থেকে কয়েক চিমটি কালো পাউডার তুলে নিয়ে ফেললো কাপে। আরেক পকেট থেকে বের করলো দামি একটা সিগারেট লাইটার। আগুন ধরালো পাউডারে। নীল ঘন ধোঁয়া বেরিয়ে এলো কাপের ভেতর থেকে। নাও, শ্বাস নাও বাছারা। গলাটা বকের মতো সামনে বাড়িয়ে দিয়েছে জাদুকর। বিড়বিড় করেছে অদ্ভুত কণ্ঠে। এক এক করে কিশোর, রবিন আর মরিডোর নাকের কাছে ধরল কাপ। জোরে শ্বাস নাও। জাদুকর আলবার্তোর আদেশ, শ্বাস নাও, বুক ভরে টেনে নাও সত্যি ভাষণের ধোঁয়া। এদিক ওদিক মুখ ঘুরিয়ে ধোঁয়া থেকে নাক বাঁচানোর চেষ্টা করল ওরা, পারল না। নাকের ভেতর দিয়ে যেন মগজে ঢুকে গেল নীল ধোঁয়া, জ্বালা ধরিয়ে দিল মস্তিষ্কে, ফুসফুসে। তারপর হঠাৎ করেই আশ্চর্য এক পুলক অনুভব করলো। আর জোরাজুরি করতে হলো না, নিজেদের ইচ্ছেতেই টেনে নিল ধোঁয়া। ঢিল পড়ল স্নায়ুতে, ঘুম ঘুম লাগছে। এবার তাকাও আমার দিকে, ধীরে ধীরে মোলায়েম গলায় বলল আলবার্তো, আমার চোখের দিকে। পুরোপুরি ভাবতে পারছে না ওরা, তবু চোখ সরিয়ে রাখার চেষ্টা করলো বুড়োর চোখ থেকে। পারল না। প্রচণ্ড এক আকর্ষণ, এড়ানোর উপায় নেই। নীল চোখের তারার দিকে চেয়ে থাকতে থাকতে মনে হলো গভীর নীল সাগরে ডুবে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশ থেকে চেপে ধরেছে যেন পানি। কেমন এক ধরনের উষ্ণ আবেশ। এইবার বলো, আদেশ দিল আলবার্তো। রূপালী মাকড়সা কোথায় ওটা? জানি না। ধীরে ধীরে মাথা নাড়ল মরিডো। তার দিকেই চেয়ে আছে এখন বুড়ো। নীল চোখের তারা থেকে আর সরিয়ে নিচ্ছে না চোখ। জানি না, জানি না। ওহ, বিড়বিড় করল বুড়ো। শ্বাস নাও, আরো জোরে জোরে, আরো টেনে। একবার করে আবার তিন বন্দির নাকের সামনে কাপ ধরল আলবার্তো। ওদেরকে ধোঁয়া টেনে নিতে বাধ্য করল। রবিনের মনে হলো আর পানিতে নয়, আকাশে উঠে পড়েছে, সাঁতরে চলেছে মেঘের ভেতর দিয়ে। বাঁকানো আঙ্গুল দিয়ে মরিডোর কপাল টিপে ধরল বুড়ো আলতো করে। ধরে রাখলো কয়েক মুহূর্ত, তারপর ছেড়ে দিল। তর্জনীর মাথা ছোঁয়ালো কপালের মাঝখানে। মুখ নিয়ে এলো মুখের সামনে। স্থির চোখে তাকালো মরিডোর চোখের তারার দিকে। এবার ফিসফিস করলো বুড়ো। এবার বলো, ভাবো, ভাবো, কোথায় রেখেছো রূপালী মাকড়সা? কোথায়? ওহ! দীর্ঘ আরেক মুহূর্ত মরিডোর কপালে আঙ্গুল ছুঁয়ে রাখলো আলবার্তো, তারপর সরিয়ে আনলো। কিশোরের ওপরও একই প্রতিক্রিয়া চালালো। শেষে অহ বলে সরিয়ে আনলো আঙ্গুল কপালের ওপর থেকে। রবিনের দিকে হাত বাড়ালো বুড়ো। ওর কপালে আঙ্গুল ছুঁয়েই ছটকা দিয়ে সরিয়ে আনলো, যেন জ্বলন্ত কয়লা ছুঁয়েছে। কুঁচকে গেল ভুরু। তীক্ষ্ণ চোখে তাকালো রবিনের চোখের দিকে। স্থির চেয়ে রইল দীর্ঘ এক মুহূর্ত। আলবার্তোর চোখের দিকে চেয়ে বারবার কেবল রূপালী মাকড়সার কথাই মনে আসতে থাকলো রবিনের। দুনিয়ার আর সব ভাবনা চিন্তা সরে গেছে বহু দূরে। সে যেন উঠে বসেছে নীল মেঘের চূড়োয়। পায়ের নিচ দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। অদ্ভুত এক শূন্যতা মাথার ভেতরে। মনে করতে চাইছে কোথায় আছে রূপালী মাকড়সা। হঠাৎ এক টুকরো কালো মেঘ আচ্ছন্ন করে ফেলল মনকে। অবাক হলো যেন আলবার্তো। আরেকবার তার প্রতিক্রিয়া চালালো রবিনের ওপর। বিড়বিড় করলো নরম গলায়, ভাবো, ভাবো। অবশেষে
শব্দ করে শ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। চোখ মিটমিট করতে লাগলো রবিন। মনে হলো প্রচণ্ড এক ঘূর্ণিপাক থেকে মুক্তি দেয়া হয়েছে তাকে। আপন মনেই ধীরে ধীরে মাথা নাড়ল পুরো। তাকালো রোজারের দিকে। প্রথম ছেলেটা জানে না, বলল আলবার্তো। ও দেখেনি রূপালী মাকড়সা। মাথা বড় ছেলেটা দেখেছে, তবে হাতে নেয়নি। জানে না কোথায় আছে। আর ওই বেটে ছেলেটা হাতে নিয়েছিল। এবং তারপর তারপর সামনে ঝুঁকে এসেছে রোজার, উত্তেজিত। তারপর কি ভাবছিল সে ঠিক মতোই। হঠাৎ এক টুকরো কালো মেঘ এসে ঢেকে দিল মনকে। মেঘের ভেতরে হারিয়ে গেল রূপালী মাকড়সা। এ ধরনের ঘটনার মুখোমুখি হয়নি আর কখনো। ও জানতো কোথায় আছে রূপালী মাকড়সা। তারপর হঠাৎ করেই মুছে গেল মন থেকে। কিছুতেই মনে করতে পারছে না আর। ও না পারলে আমারও কিছু করার নেই। হারামির বাচ্চা, গাল দিয়ে উঠল রোজার। চিন্তিত ভঙ্গিতে টোকা দিতে লাগলো চেয়ারের হাতলে। বুড়ো জিপসি বলতে গিয়েও থেমে গেল সে। তাড়াহুড়ো করে স্বর পাল্টালো। জাদুকর আলবার্তো, তুমি যথেষ্ট করেছ। রূপালী মাকড়সা কোথায় দেখেছে মনে নেই বিচ্ছুটার। এটা তোমার দোষ নয়। কিন্তু অনুমানে কিছু বলতে পারো না। প্রচণ্ড ক্ষমতা তোমার জানি। অনুমান করা সম্ভব শুধু তোমার পক্ষেই। কোথায় থাকতে পারে রূপালী মাকড়সা? আগ্রহী চোখে আলবার্তোর দিকে তাকালো সে। এক মুহূর্ত অপেক্ষা করলো। ওটার আসলেই কি কোনো দরকার আছে? ওটা ছাড়া আমার ইচ্ছে কি পূরণ হতে পারে না? নেহায়েত একটা দুধের বাচ্চাকে সিংহাসনে না বসালেই কি নয়? আমি বসতে পারি না? রহস্যময় হাসি ফুটল বৃদ্ধ জাদুকরের ঠোঁটে। ডিউক, রূপালী মাকড়সার সঙ্গে সাধারণ মাকড়সার তফাত নেই। তোমার ইচ্ছের কথা বলছো? বিজয়ের ঘণ্টা শুনেছি আমি। বয়স তো অনেক হলো, পরিশ্রম আর করতে পারি না। ঘুমানো দরকার। এবার তাহলে আসি। গুড নাইট। রহস্যময় হাসিটা লেগেই রইল আলবার্তোর ঠোঁটে। লাঠি ঠুকতে ঠুকতে এগোলো দরজার দিকে। প্রহরীদের দিকে চেয়ে হাত নাড়ল রোজার। জাদুকরকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তারপর ফিরল সঙ্গী ডিউক লুথারের দিকে। শুনলে তো জাদুকর কি বলে গেল? রূপালী মাকড়সা শুধুই একটা সাধারণ রূপার টুকরো। ওটার কোনো ক্ষমতা নেই। এবং ইচ্ছে করলে ওটা ছাড়াই চলতে পারি আমরা। তাছাড়া ও বলল বিজয়ের ঘণ্টা শুনতে পাচ্ছে। আর কোনো দ্বিধা নেই আমার। জাদুকর আলবার্তোর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যে হয় না। আর অপেক্ষা করে লাভ নেই। আগামীকাল সকালেই কাজে লেগে পড়ো। অ্যারেস্ট করো দিমিত্রিকে। অনির্দিষ্ট কালের জন্যে নিজেকে রিজেন্ট ঘোষণা করব আমি। আমেরিকার সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করে দেব। আমাদের ঘরোয়া ব্যাপারে অন্যায়ভাবে নাক গলানোর জন্যে ঘোষণা করব দুটো আমেরিকান স্পাই এবং চোর ধরা পড়েছে আমাদের হাতে। তৃতীয়টার জন্যে পুরস্কার ঘোষণা করব। ভোর হওয়ার আগেই ধরে নিয়ে এসো মরিডোর পরিবারের সব লোককে। মিনস্ট্রেলদের যাকে যেখানে পাবে ধরে নিয়ে এসে ঢোকাও কয়েদখানায়। ওদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনো। একসঙ্গে অনেক কথা বলে দম নিল ডিউক। আগামীকাল সকালেই পুরো ভ্যারেনিয়ায় চলে আসবে আমার হাতের মুঠোয়। তারপর সিদ্ধান্ত নেব চোর দুটোকে নিয়ে কি করা যায়। কানমলা দিয়ে ছেড়ে দেব, বের করে দেব দেশ থেকে, নাকি বিচার হবে প্রকাশ্যে? প্রহরীদের দিকে তাকালো। এগুলোকে নিয়ে ভরো কয়েদখানায়। রবিনের দিকে ঝুঁকল রোজার। ইঁদুরের বাচ্চা, ভাবো, ভেবে বের করো কোথায় রেখেছ রূপালী মাকড়সা। জনতা আমার মতো নরম মনের মানুষ নয়। ওদের হাতে তুলে দিলে জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবে। মাকড়সাটা অবশ্য দরকার নেই আমার, আলবার্তো বলেছে। তবু ওটা গলায় পরে সিংহাসনে বসতে বেশ ভালোই লাগবে। প্রিন্সের মতোই মনে হবে নিজেকে। কাছে এসে দাঁড়িয়েছে প্রহরীরা। ওদের দিকে চেয়ে বলল রোজার, নিয়ে যাও। পাহারা দিয়ে নিয়ে চলল ওদেরকে দুজন প্রহরী। আবার সেই ডানজনে, পাতালের কয়েদখানায়। আগে একজন প্রহরী, পেছনে রবিন, কিশোর, তাদের পেছনে মরিডো।
চলতে চলতে মরিডোর গা ঘেঁষে এলো পেছনের প্রহরী। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, নর্দমায় বন্ধু ইঁদুর আছে, বলেই সরে গেল। মাথা ঝোঁকালো মরিডো। ডানজনের দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। ধাক্কা দিয়ে দরজা খুলল প্রহরী। ঠেলে বন্দীদেরকে ঢুকিয়ে দিল পাথরের ছোট্ট ঘরে। দেয়ালের কাছে জ্বলছে মোমবাতি। আলতো বাতাস লেগে কেঁপে উঠল শিখা। ছায়ার নৃত্য করল দেয়ালে। পেছনের শব্দ তুলে বন্ধ হয়ে গেল আবার লোহার দরজা। তালা আটকানোর আওয়াজ হলো। বাইরের দরজার দুপাশে দাঁড়িয়ে গেল দুই প্রহরী। কড়া পাহারার আদেশ আছে তাদের ওপর। দীর্ঘ কয়েকটা মুহূর্ত নীরব হয়ে গেল ওরা। নিস্তব্ধ পরিবেশ। কানে আসছে অতি মৃদু চাপা একটা কুলকুল ধ্বনি। পানি বইছে কোথাও। সপ্রশ্ন দৃষ্টিতে মরিডোর দিকে তাকালো দুই গোয়েন্দা। প্রাসাদের নিচেই আছে ড্রেন, জানালো মরিডো। ড্রেনজ নদীতে গিয়ে পড়েছে পানি। বাইরে নিশ্চয়ই তুমুল বৃষ্টি হচ্ছে। থামল সে। ডেনজোর ওই ড্রেনগুলো শত শত বছরের পুরনো। পাথরের তৈরি পাতাল খাল বলা চলে ওগুলোকে। তলাটা চ্যাপ্টা, ছাদ ধনুকের মতো বাঁকানো। মাটির তলায় মাইলের পর মাইল জুড়ে রয়েছে ওই ড্রেন। শুকানোর সময় হেঁটেই যাওয়া যায় ওর ভেতর দিয়ে। বর্ষায় পানিতে যদি একেবারে ভরে না যায়, নৌকা বওয়া যায় অনায়াসে। চুপ করে মরিডোর কথা শুনছে দুই গোয়েন্দা। চোখে মুখে আগ্রহের ছাপ। ওদের দিকে চেয়ে হাসল মরিডো। আজকাল খুব কম লোকই ঢোকে এর ভেতর। পথ হারিয়ে মরার ভয় আছে। তাছাড়া রয়েছে ইঁদুর, বেড়ালের সমান বড় এক একটা। কায়দা মতো পেলে ধরে জ্যান্ত মানুষ খেয়ে ফেলতেও দ্বিধা করে না। তবে আমি আর মেরি ভয় করি না ওদেরকে। ভালো মতোই চিনি ভেতরটা। অনেকবার ঢুকেছি। ওর ভেতরে গিয়ে কোনো মতে ঢুকতে পারলে ঠিক চলে যেতে পারবো আমেরিকান অ্যাম্বাসির তলায়। ম্যানহোল দিয়ে উঠে যেতে পারবো বাইরে। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। মাথা ঝোঁকালো আস্তে করে। বুঝলাম, কিন্তু আমরা বন্দি রয়েছি ডানজনে। দরজায় তালা, বাইরে প্রহরী। নর্দমায় পৌঁছবো কি করে? মিনিট খানেকের জন্য যদি সময় পাই, বলল মরিডো, পৌঁছে যেতে পারবো। বাইরে যে করিডোরটা আছে তার শেষ মাথায় রয়েছে ম্যানহোল। ওটা দিয়ে সহজেই ঢুকে পড়া যাবে ড্রেনে। কিন্তু সেজন্য বেরোতে হবে আগে। আবার নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু করলো কিশোর। ওখানে আমাদেরকে সাহায্য করার জন্যে লোক রয়েছে। এক প্রহরী মেসেজ দিয়েছে আমাকে। তা দিয়েছে, কথা বলল রবিন। কিন্তু ওই যে, কিশোর বলল, ডানজন থেকে বেরোবো কি করে আমরা? হুম। ধীরে ধীরে মাথা ঝোঁকালো মরিডো। চুপ করে গেল। আচ্ছা, বলল রবিন, ওই বুড়ো জাদুকরটা আসলে কে? আমাদের মনের কথা জানলো কি করে? থট রিডার গোছের কিছু? হয়তো। মাথা ঝোঁকালো মরিডো। জানি না ঠিক। ভ্যারেনিয়ায় এখনো কিছু জিপসি রয়েছে। তাদের সর্দার ওই বুড়ো। 100-র বেশি বয়স। আশ্চর্য কিছু ক্ষমতার অধিকারী। কি সে ক্ষমতা জানে না কেউই। বুঝতে পারে না। আমার তো মনে হয় বুড়ো ঠিক জানতে পেরেছে কোথায় আছে রূপালী মাকড়সা, কিন্তু বলেনি রোজারকে। তবে একটা ব্যাপারে খারাপ হয়ে গেছে মনটা। ও বলেছে বিজয়ের ঘন্টা শুনতে পাচ্ছে। কখনো ভুল হয়নি ওর কথা। ফালতু কথা বলে না। তার মানে সিংহাসন রোজারের দখলেই যাবে। ধরা পড়বে সমস্ত মিনিস্ট্রলরা। মৃত্যুদণ্ড হবে। আমার বাপকে ধরে আনবে। বন্ধুদের ধরে আনবে। ধরে আনবে মেরিকে। চুপ করে গেল সে। মরিডোর মনের অবস্থা বুঝতে পারছে রবিন। হাল ছেড়ে দেব না আমরা, দৃঢ় গলায় বলল সে। এক বুড়োর কথায় নিরাশ হয়ে ভেঙে পড়ার কোনো মানে হয় না। কোনোদিন ভুল করেনি বলেই যে সব সময় সত্যি হবে, এটা মানতে রাজি নই আমি। কিশোর, তোমার মাথায় কোনো বুদ্ধি এসেছে? অ্যাঁ? অন্য জগতে বিচরণ করছিল এতক্ষণ গোয়েন্দা প্রধান। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে।
এখান থেকে হয়তো বেরিয়ে যেতে পারবো। প্রহরীদের দিয়ে আগে দরজা খোলাতে হবে, তারপর কাবু করে ফেলতে হবে ওদের। দুটো অস্ত্রধারী লোককে কাবু করব, বলে উঠল মরিডো। কি জোয়ান এক একজন, দেখেছ? হাত দিয়ে চেপে ধরলে নড়তেই পারবো না। না, পারা যাবে বলে মনে হয় না। এদিক ওদিক মাথা দোলালো সে। পারতেই হবে, জোর দিয়ে বলল কিশোর। একটা কথা মনে পড়ছে, রহস্য কাহিনীতে পড়েছিলাম। ওটা নিছকই গল্প, তবে বুদ্ধিটা কাজে লাগাতে পারলে মনে হয় কাবু করে ফেলতে পারবো। কি? আগ্রহে সামনে ঝুঁকল রবিন। আমাদের মতোই বন্দি করে রাখা হয়েছিল একটা ছেলে আর একটা মেয়েকে, বলল কিশোর। বিছানার চাদর ছিঁড়ে দড়ি পাকিয়েছিল ওরা, ফাঁস তৈরি করে ফেলে রেখেছিল দরজার কাছে। তারপর মেয়েটা মেঝেয় পড়ে চেঁচাতে শুরু করেছিল, পেট ব্যথা, পেট ব্যথা বলে। ভুরু কুঁচকে গেছে মরিডোর। আগ্রহী হয়ে উঠেছে সে। ঠিক, ঠিক বলেছেন, কাজ হবে এতে। গলার স্বর খাদে নামালো। কিন্তু ফাঁস বানাবো কি দিয়ে? কেন, বিছানার চাদর, বলল কিশোর। ওরা যা করেছিল, আমাদের এটা পুরনো, তাতে কিছু যায় আসে না। ছিঁড়ে ভালো মতো পাকিয়ে নিলে যথেষ্ট শক্ত হবে, হ্যাচকা টানে ছিঁড়বে না। ওরা ছিল দুজন, তাও আবার একজন মেয়ে। আমরা তিনজনই ছেলে, গায়ে জোরও আছে। আমাদের তো আরও সহজে পারা উচিত। ঠিক, বিড়বিড় করল মরিডো। সহজেই পারা উচিত। তাছাড়া প্রহরীদের একজন আমাদের লোক, কাজেই দরজা খোলানো তেমন কঠিন হবে না। কাজে লেগে পড়ল ওরা। পুরনো হলেও চাদরটা বেশ শক্ত, জোরে টান দিয়ে ছিঁড়তে গেলে শব্দ হবে না, তাই আস্তে আস্তে ছিঁড়তে লাগলো। তাড়াহুড়ো করলো না মোটেই। 4 ইঞ্চি চওড়া একটা ফালি ছেঁড়া হয়ে গেল। আরেকটা ছিঁড়তে শুরু করলো ওরা। খুব ধীরে এগোচ্ছে কাজ। দাঁত ব্যবহার করতে হচ্ছে কখনো কখনো। একের পর এক ফালি ছিঁড়তে লাগলো তিনজনে। বড় চাদর শেষই হতে চায় না যেন আর। শব্দ হয়ে যাবার ভয়ে টান দিয়ে 1/2 ইঞ্চির বেশি ছিঁড়তে পারছে না একবারে। 8টা ফালি ছেঁড়া হয়ে গেলে থামল ওরা। হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল চিত হয়ে। বিশ্রাম নেবে, উত্তেজিত হয়ে আছে। শুয়ে সঙ্গে সঙ্গেই উঠে বসলো আবার। না, কাজ শেষ না করে স্বস্তি পাবে না। কোনো কারণে যদি দেখে ফেলে প্রহরীরা চাদর ছিঁড়ছে ওরা, তাহলেই গেল সুযোগ। আর বেরোতে পারবে না। কাজেই যত তাড়াতাড়ি শেষ করতে পারবে কাজ, ততই মঙ্গল। আবার ছিঁড়তে শুরু করলো ওরা। আঙ্গুল ব্যথা হয়ে গেছে। নাইলনের চাদর, কাজটা মোটেই সহজ নয়। ছেঁড়ার কাজ শেষ হলো। একটার সঙ্গে আরেকটা পাকিয়ে কয়েকটা দড়ি বানিয়ে ফেলতে হবে এখন। এটা সহজ কাজ, বেশিক্ষণ লাগলো না। তৈরি হয়ে গেল নাইলনের দড়ি, শক্ত। ফাঁস তৈরি করে ফেলল কিশোর। মরিডোর পায়ে লাগিয়ে টেনে দেখল। উত্তেজনা চাপা দিতে পারল না মরিডো। ব্রোজাস, ফিসফিস করে বলল সে, কাজ হবেই। 4টে দিয়েই তো হবে, আর কি দরকার? হ্যাঁ হবে, মাথা ঝোঁকালো কিশোর। আরও কয়েকটা বানিয়ে নিই, প্রস্তাব দিল রবিন। সঙ্গে নিয়ে যাব, কাজে লাগাতে পারি। একটার সঙ্গে আরেকটা ফালি বেঁধে জোড়া দিয়ে নিল ওরা। বেশ লম্বা শক্ত আরেকটা দড়ি তৈরি হয়ে গেল। কোমরে পেঁচিয়ে নিল ওটা মরিডো। এবার আসল কাজ, ফিসফিস করে বলল কিশোর। নথি, চৌকিতে শুয়ে পড়ো চিত হয়ে। কোকাতে শুরু করো। মাঝে মাঝেই গুঙ্গিয়ে উঠবে। এমন ভাব দেখাবে যেন মাথার যন্ত্রণায় অস্থির। প্রথমে আস্তে, তারপর সুর চড়াতে থাকবে। মরিডো, দরজার কাছে দুটো ফাঁস বিছিয়ে দিন। ব্যাটারা ঢুকলেই যেন পা পড়ে। তৈরি হয়ে গেল ফাঁদ। এবার টোপ ফেলার পালা। গঙ্গাতে শুরু করলো রবিন। সেই সঙ্গে কোকানি বাড়তে থাকলো। চড়তে লাগলো সুর। চমৎকার অভিনয়। মনে হচ্ছে সত্যি মাথার যন্ত্রণায় ভারী কষ্ট পাচ্ছে বেচারা। মিনিটখানেক পরেই দরজার ফোকরের ঢাকনা সরে গেল। মুখ দেখা গেল একটা, চোখ ঘরের ভেতরে। চুপ, ধমকে উঠল
প্রহরী। এত গোলমাল কিসের? ভ্যারিনিয়ান ভাষা বুঝল না দুই গোয়েন্দা। হাতে মোমবাতি নিয়ে রবিনের মুখের ওপর ঝুঁকে আছে কিশোর। চৌকির কাছেই দাঁড়িয়ে আছে মরিডো। প্রহরীর কথায় ফিরে চাইল। ব্যথা পেয়েছে? ভ্যারিনিয়ান ভাষায় জবাব দিল সে। গতরাতে দড়ি থেকে হাত ফসকে পড়ে গিয়েছিল। বাড়ি লেগেছে মাথায়। সাংঘাতিক জ্বর উঠেছে এখন। ডাক্তার দরকার। সব তোমাদের শয়তানি, ইবলিশের দল। আমি বলছি ও অসুস্থ, চেঁচিয়ে উঠল মরিডো। পায়ে পায়ে এগোলো দরজার দিকে। এসে ওর কপালে হাত দিয়ে দেখো, ডাক্তারের কাছে নিয়ে যাও। তাহলে তাহলে বলবো রূপালী মাকড়সা কোথায় আছে। তোদের ওপর খুশি হবে ডিউক রোজার। দ্বিধা গেল না প্রহরীর। ভালো করেই জানো। আবার বলল মরিডো, আমেরিকান ছেলে দুটোর কোনো ক্ষতি হোক এটা চায় না ডিউক। আমি বলছি ছেলেটা অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও। রূপালী মাকড়সা পেয়ে যাবে। আহ, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খুব খারাপ। সত্যি বলছে কিনা দেখা দরকার, ফোকরে উকি দিয়েছে এসে দ্বিতীয় প্রহরী। মরিডোর কানে কানে মেসেজ দিয়েছিল সেই। ডিউকের কুনজরে পড়তে চায় না। আমি দরজায় থাকছি, তুমি ভেতরে গিয়ে দেখে আসো। দু তিনটে বাচ্চা ছেলেকে ভয় করার কিছু নেই। ঠিক আছে, বলল অন্য প্রহরী, যাচ্ছি। কথা সত্যি না হলে কপালে খারাপই আছে ওদের, বলে দিলাম। তলায় চাবি ঢোকানোর শব্দ হলো। শব্দ তুলে খুলে গেল দরজা। ভেতরে পা রাখল প্রহরী। পা দিয়েই ফাঁদে আটকালো। দড়ির ফাঁসের মাঝখানের পা পড়ল প্রহরীর। হ্যাচকা টান দিয়ে ফাঁসটা আটকে দিল মরিডো। টান সইতে না পেরে দরাম করে চিত হয়ে পড়ে গেল লোকটা। হাতের লণ্ঠন উড়ে গিয়ে পড়ল মেঝেতে। লাফ দিয়ে এগিয়ে এসেছে কিশোর। আরেকটা ফাঁস আটকে দিল প্রহরীর গলায়। জোর টান দিলেই দম বন্ধ হয়ে যাবে। দ্রুত তৃতীয় আরেকটা ফাঁস তার দুহাতে আটকে দিল মরিডো। এতই দ্রুত ঘটে গেল ঘটনাগুলো। প্রথমে বিমূঢ় হয়ে গেল প্রহরী। চেঁচিয়ে উঠল হঠাৎ, জলদি, জলদি এসো, বিচ্ছুগুলো আটকে ফেলেছে আমাকে। ছুটে এলো দ্বিতীয় প্রহরী। দরজার পাশেই অপেক্ষা করছে মরিডো। চোখের পলকে পায়ে আর গলায় একটা করে ফাঁস আটকে গেল দ্বিতীয় লোকটারও। হাতে আটকালো আরেকটা। দ্বিতীয় প্রহরীর কানে কানে ফিসফিস করে বলল মরিডো, ছাড়া বাবার ভান করতে থাকো, চুপ করে থেকো না। হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো লোকটা। শক্ত করে দুই প্রহরীকেই বেঁধে ফেলা হলো। নড়ার উপায় রইল না ওদের। মেঝেতে পড়ে থাকা লোক দুটোর দিকে চেয়ে হাসল মরিডো। মাকড়সার জালে আটকা পড়া পোকার অবস্থা হয়েছে যেন প্রহরীদের। শুভ লক্ষণ। আশা আর উদ্যম আবার ফিরে এলো তার। জলদি করুন, দুই গোয়েন্দাকে বলল মরিডো। করিডোরের অন্য মাথায় প্রহরী থাকতে পারে। চেঁচামেচি শুনলে ছুটে আসবে ওরা। লণ্ঠন তুলে নিন। করিডোরে বেরিয়ে এলো মরিডো। পেছনে কিশোর আর রবিন। সামনে গাঢ় অন্ধকার। সেদিকে ছুটল ওরা। ছোটার তালে তালে নাচছে বৈদ্যুতিক লণ্ঠনের আলো। করিডোরের প্রান্তে এসে দাঁড়িয়ে পড়ল ওরা। সিঁড়ি নেমে গেছে। এক মুহূর্ত। সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো মরিডো। এক এক লাফে দু তিনটে করে সিঁড়ি টপকাচ্ছে। তাকে অনুসরণ করলো দুই গোয়েন্দা। সিঁড়ির শেষ ধাপের কাছে একটা ম্যানহোল। লোহার ভারী ঢাকনা। কোন কালে শেষ খোলা হয়েছিল কে জানে। মরচে পড়ে বাদামি হয়ে গেছে। তার উপর পুরু হয়ে জমেছে ধুলো। ঢাকনা রিং ধরে টান দিল মরিডো। নড়াতে পারল না। আবার টান দিল গায়ের জোরে। কোনো কাজ হলো না। অটল রইল ঢাকনা। আটকে গেছে। ফ্যাসফ্যাসে আওয়াজ বেরোলো মরিডোর গলা থেকে। মরচে, নড়াতে পারছি না। জলদি, বলে উঠল কিশোর। জলদি, দড়ি ঢোকান রিংয়ের ভেতর। সবাই ধরে টান দেব। ঠিক। দ্রুত কোমরে পেঁচানো দড়ি খুলে নিতে লাগলো মরিডো। সবটা খোলার দরকার হলো না। একটা প্রান্ত রিংয়ের ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। শক্ত করে ধরল তিনজনে। টান লাগালো। নড়ল না ঢাকনা। ওরাও নাছোড়বান্দা। টান বাড়ালো আরো, আরো। পেছনে পায়ের শব্দ।
দ্রুত এগিয়ে আসছে। আর সময় নেই। হ্যাচকা টান লাগালো ওরা। অটল থাকতে পারল না আর ঢাকনা নড়ে উঠল। ঠন আওয়াজ তুলে পাথরের মেঝেতে উল্টে পড়ল ভারী ঢাকনা। গর্তের ভেতরে কালো অন্ধকার, পানি বয়ে যাবার শব্দ আসছে। আমি আগে যাই। টেনে রিংয়ের ভেতর থেকে দড়িটা খুলে আনতে আনতে বলল মরিডো, দড়ি ধরে থাকবেন, তাহলে হারানোর ভয় থাকবে না। না, এসে গেছে বেটারা। ঢাকনা বন্ধ করে যাবার আর সময় নেই। গর্তের ভেতরে পা রাখল মরিডো। দড়ির একটা প্রান্ত ধরে রেখে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। দড়ির মাঝামাঝি ধরেছে রবিন। লণ্ঠনের সরু হ্যান্ডেল ধরে রেখেছে দাঁতে কামড়ে। গর্তের দিকে চেয়ে কেঁপে উঠল একবার। ওই অন্ধকার মোটেই ভালো লাগছে না তার। নিচ থেকে আসা পানির আওয়াজও। 2 ফুট চওড়া এক একটা ধাপ। 3টে ধাপে উঠে বসল তিনজনে। হেলান দিতে গিয়েই কোকিয়ে উঠল কিশোর। ছোঁয়াতে পারছে না পিঠের নিচের অংশ। উত্তেজনায় ব্যথা টের পায়নি এতক্ষণ। কি হলো? মুখ তুলে তাকালো রবিন আর মরিডো। কিছু না, পিঠে চোট পেয়েছি সামান্য। শেষ পর্যন্ত তাহলে পালাতে পারলাম। জোরে একটা শ্বাস ফেলে বলল রবিন। এতটা যখন চলে এসেছি, আর ধরতে পারবে না। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মরিডো। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বাতি নিভিয়ে ফেলুন, জলদি। সঙ্গে সঙ্গে বাতির সুইচ অফ করে দিল 2 গোয়েন্দা। ড্রামের মতো গোল দেয়ালের গায়ে বড় বড় দুটো গর্ত। প্রধান সুড়ঙ্গের দুটো মুখ। বাকিগুলো সব ছোট ছোট। ওগুলো দিয়ে ঢোকা যাবে না। বড় দুটো গর্তের একটা দিয়ে বেরিয়ে এসেছে ওরা খানিক আগে। ওটা দিয়েই আসছে প্রহরীরা। দ্বিতীয় মুখ, যেটা দিয়ে এগিয়ে যাবে ভেবেছিল, ওটাতে আলো দেখা যাচ্ছে। ওদিক থেকেও আসছে লোক। তার মানে ফাঁদে পড়ে গেছে তিনজনে। এখানেই শেষ আজকের পর্ব। রূপালী মাকড়সার 4র্থ অধ্যায়। রহস্য আরও গভীর হচ্ছে, আর 3 গোয়েন্দা এগিয়ে যাচ্ছে বিপদের ভেতর। সব প্রশ্নের উত্তর আর রহস্যের সমাধান পাবেন আগামী এপিসোডে, যা হবে এই সিরিজের শেষ অধ্যায়। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে শেষ পর্বটি মিস না করেন। ধন্যবাদ সবাইকে। রহস্যে থাকুন, রোমাঞ্চে থাকুন আর গল্পে থাকুন।